আচ্ছা, আর্থিক বিবরণীর সৃজনশীল কত 2। আগে আমরা বক্সের পড়াগুলো পড়বো, ঠিক আছে। বক্সে যে এন্ট্রিগুলো আছে এখানে প্রথমে বলছে প্রারম্ভিক মজুত পণ্য কত 30,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ে বসে, ঠিক আছে। এরপরে ক্রয় আর বিক্রয় কত 2,90,000 টাকা। আর একটা হচ্ছে কত বিক্রয় হচ্ছে 4,20,000 টাকা। আচ্ছা, বিক্রয় কোথায় বসে নিট বিক্রয়ে, ক্রয় কোথায় বসে বিক্রিত পণ্যের ব্যয়ে। এন্ট্রিগুলো আগে আমরা আয়ত্ত করব কোনটা কোথায় বসে। আন্তঃপরিবহন, আন্তঃপরিবহন হচ্ছে 6,000 টাকা। আন্তঃপরিবহন কোথায় বসে বিক্রিত পণ্যের ব্যয়ে। ফেরত, এই ফেরত মানে হচ্ছে একটা হচ্ছে বিক্রয় ফেরত, একটা হচ্ছে কি ক্রয় ফেরত। বলেন তো ডেবিটে যেটা আছে এটা কি? আচ্ছা, একটা হচ্ছে বিক্রয় ফেরত, একটা হচ্ছে কি ক্রয় ফেরত। ওকে, এরপরে বাট্টা, এই বাট্টা কোথায় বসবে 7,000। আচ্ছা, একটা হচ্ছে 7,000, একটা হচ্ছে কত 10,000। এখানে একটা বাট্টা হচ্ছে বাট্টা প্রাপ্তি, আর একটা হচ্ছে বাট্টা প্রদত্ত। যেটা প্রদত্ত বাট্টা সেটা বসবে কোথায় পরিচালন ব্যয়ে। আর যেটা প্রাপ্ত বাট্টা সেটা বসবে কোথায় অন্যান্য আয়ে। কথাটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা আসেন, ডেবিটে যেটা সেটা হচ্ছে প্রদত্ত, আর ক্রেডিটে যেটা সেটা হচ্ছে কি প্রাপ্ত। আচ্ছা দেখেন, এরপরে এখানে বলছে বেতন 9 মাসের। আচ্ছা, 9 মাসের বেতন দেওয়া মানে কয় মাসের বেতন দেওয়া হয় না, ওই নিচে একটা কথা থাকবে, এখানে বেতন নিয়ে কথা থাকবে। আচ্ছা না, এখানে তো বলে দিছে বেতন কয় মাসে 9 মাসে। তাহলে 9 মাসের বেতন কত 54,000 টাকা। তাহলে এখানে আমরা জানি এই হিসাবগুলো হয় 1 বছরের। তার মানে এখানে কয় মাসের বেতন বাকি 3 মাসের বেতন বাকি। তাহলে 9 মাসে যদি 54,000 টাকা হয়, আমরা 9 দিয়ে 54 ভাগ করব। 6 নং কত 54, 1 মাসে কত 6,000 টাকা। তাহলে 3 মাসে কত হবে 3 6 18,000 টাকা বকেয়া বেতনের সাথে কী হবে যোগ হবে। আমরা আগে এন্ট্রিগুলো এভাবে মৌখিক শেষ করে ফেলবো। আমদানি শুল্ক কোথায় বসে বিক্রিত পণ্যের ব্যয়। মণিহারি কোথায় বসে পরিচালন ব্যয়। বিজ্ঞাপন কোথায় বসে পরিচালন ব্যয়। প্রাপ্য বিল, যত প্রকার প্রাপ্য আছে সবগুলো কি অন্যান্য আয়। প্রাপ্য অন্যান্য আয় না, না আবার চলতি সম্পদও প্রাপ্য কি অন্যান্য আয়। প্রাপ্য বিল যেটা পাবো, প্রাপ্য বিল কোথায় বসে, প্রাপ্যটা হবে তোমার চলতি সম্পদ। প্রাপ্যটা কি হবে চলতি সম্পদ, প্রাপ্তটা হচ্ছে অন্যান্য আয়। আচ্ছা এবার আসেন, এখানে সমন্বয়ে 1 নম্বরে বলতেছে সমাপনী মজুত পণ্য কত 40,000 টাকা, যার বাজার মূল্য কত 2,000 টাকা বেশি। আমরা কখনোই বেশিটাকে ধরবো না, আমরা ধরবো কোনটা কমটাকে। তাহলে সমাপনী মজুত পণ্য কত 40,000 টাকা। চলেন এন্ট্রিটা এখানে জেনে নেই কোথায়। সমাপনী মজুত পণ্য কোথায় বসে বিক্রিত পণ্যের ব্যয় থেকে মাইনাস হয় এবং চলতি সম্পদে আর্থিক বিবরণীতে গিয়ে কি হয় প্লাস হয়। সবগুলো এন্ট্রি যদি খালি বলতে পারো কোনটা কোথায় বসে তাহলে এনাফ, আর কিছু না। এর বলছে প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 500 টাকার সাপ্লাইজ অন্তর্গত আছে। প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা ছিল 30,000 টাকা উপরে। এর ভিতরে 500 টাকার সাপ্লাইজ মানে মণিহারি কি মণিহারি কি অন্তর্গত আছে। তাহলে আমরা কি করতে হবে, প্রারম্ভিক মজুত পণ্য যখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় লিখব ওইখান থেকে 500 টাকা মাইনাস করব এবং এই 500 টাকা নিয়ে পরিচালন ব্যয় মণিহারির সাথে কি করব যোগ করব। কারণ প্রারম্ভিক মজুত পণ্য থেকে আমরা সরাবো মণিহারিতে নিয়ে কী করব, কারণ আমি মণিহারির টাকাটা কি আমি প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যোগ করে ফেলছিলাম। এটা নিচে বলে দিয়েছে যে প্রারম্ভিক মজুত পণ্যের ভিতরে 500 টাকার সাপ্লাইজ অন্তর্গত আছে। তাহলে কী করবো স্যার, যখন প্রারম্ভিক মজুত পণ্যটা লিখবা কোথায় বিক্রিত পণ্যের ব্যয়ে 500 টাকা এখানে মণিহারি না, মণিহারি 500 টাকা সরাবান, সরানোর পরে যার টাকা তাকে দিব না, কাকে দিব মণিহারিকে দিব। কোথায় পরিচালন ব্যয় মণিহারি যেখানে বসে সেখানে দিব। এরপরে বলছে কি দেখো, সম্ভাব্য ক্রেতাদের মাঝে 6,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে। আচ্ছা, যদি কখনো পণ্য বিতরণ করা, আমি কিন্তু বলেছিলাম পণ্য মানে কি তুমি যেটা ক্রয় করে নিয়ে আসো সেটা থেকে কমে যায়। তার মানে ক্রয় কোথায় বসে বিক্রিত পণ্যের ব্যয়। এখান থেকে পণ্য তোমার কি হয়ে যায় কমে গেছে, পণ্য মাইনাস হয়ে যাবে। পণ্য কি হয়ে যাবে ক্রয় থেকে মাইনাস হবে, ক্রয় থেকে কি আরেক জায়গা থেকে মাইনাস হবে। কোন জায়গা বলো তো, মানে যদি কখনো যদি বিনামূল্যে পণ্য বিতরণ করে, বিনামূল্যে যদি কখনো পণ্য বিতরণ করে তাহলে মনে রাখবেন সবসময় ক্রয় থেকে আগে মাইনাস হবে। কারণ পণ্যটা আমি কিনে এনেছিলাম বিক্রি করার জন্য, এটা আমি বিক্রি না করে কি করলাম মানুষকে দিয়ে দিলাম মানে বিজ্ঞাপন হিসাবে। তার মানে আমার পণ্য তো কমে গেল। এখন পণ্য কমে গেছে ঠিক আছে, কিন্তু বিজ্ঞাপন তো আমার বেড়ে গেছে। আগে বিজ্ঞাপনের যে বাজেট ছিল ওই বাজেটের সাথে বিজ্ঞাপন কি বেড়ে গিয়েছে। তাহলে বিজ্ঞাপনের সাথে এটা কি হবে যোগ হবে, বিজ্ঞাপনের সাথে এটা কি হবে যোগ হবে। আচ্ছা আসেন, তার মানে যদি বিনামূল্যে কখনো পণ্য বিতরণ করা হয় এটা এক প্রকার বিজ্ঞাপন, তাহলে এটা বিজ্ঞাপনের সাথে গিয়ে যোগ হবে।
এবং ক্রয় থেকে মাইনাস হবে, কারণ আমার পণ্য আমার কমে গেছে। এরপরে বলছে পরিবহন খরচ 3,000 টাকা বকেয়া আছে। পরিবহন কোথায় ছিল? আন্তঃপরিবহন। তো বকেয়া আছে, বকেয়া গিয়ে আন্তঃপরিবহনের সাথে কী হবে? যোগ হবে। আন্তঃপরিবহনের সাথে কী হবে? যোগ হবে। আচ্ছা, এটা কিন্তু ইয়া না, পরিচালন ব্যয় না যে ওইখানে গিয়ে চলতি দায়ে যাবে। ঠিক আছে, আসেন। এরপরে বলছে এখানে শুল্ক বাবদ 1,000 টাকা অগ্রিম আছে। তো আমদানি শুল্ক 1,000 টাকা অগ্রিম আছে, তাহলে 1,000 টাকা এখান থেকে মাইনাস হয়ে যাবে, কথা ঠিক আছে? আচ্ছা, আসেন এবার আমরা প্রশ্নগুলো দেখি। দেখো আমার পড়ার সিস্টেমটা কি, আগে ঘরটা পড়ার পাশাপাশি সমন্বয়গুলো পড়ার পাশাপাশি তখনই বলে ফেলছি কোনটা কোথায় বসে না বসে। প্রশ্নে কি বলবে না বলবে এটা কিন্তু আমি দেখি নাই, এখন দেখব। প্রশ্নে বললেও তো এখন আমি ইজিলি পারবো, কারণ আমি আগে প্রত্যেকটা এন্ট্রি কী করছি, যাচাই বাছাই করে ফেলছি। আসেন, উপযুক্ত তথ্য হতে নিট বিক্রয়ের পরিমাণ বের করো। নিট বিক্রয়ের পরিমাণ যদি আমরা বের করি, নিট বিক্রয় কত স্যার বলেন? নিট বিক্রয়, তাহলে বিক্রয় আমার এখানে ছিল কত? 4,20,000 টাকা। আরও কি কিছু বিক্রয় ছিল? ওই ফেরত ছিল না, ফেরতটা মাইনাস করবেন না। এই যে দেখেন, আপনাদের আমি আনসারটা দেখাই, দেখান। তাহলে বিক্রয় কত? দেখেন আনসারটা, বিক্রয় ছিল 4,20,000 টাকা। ফেরত কত? 12,000 টাকা। ফেরত কত? কোথায় পাবো আমরা স্যার ফেরতটা? আমরা একটু দেখি। এই যে বিক্রয় আমার এখানে ছিল কত? 4,20,000 টাকা। ফেরত কত হবে? এই যে ফেরত কত টাকা? এখানে 12,000, আর একটা কত? 5,000। আর যেটা থাকে ডেবিটে থাকে এটা হচ্ছে বিক্রয় ফেরত। ডেবিটে যেটা এটা কি, আর ক্রেডিটে যেটা এটা হচ্ছে কি, ক্রয় ফেরত। এটা কিন্তু বললে চলবে না। তাহলে বিক্রয় থেকে ফেরতটা যদি তুমি মাইনাস করে দাও, আর বিক্রয় নিয়ে কোনো কথা এখানে নাই, এখানেও নাই। তার মানে এটাই নিট বিক্রয় কত? নিট বিক্রয় আমরা প্রথমে বিক্রয়টা লিখবো, বিক্রয় থেকে ফেরতটা বাদ দিব, যেটা আছে এটাই কি নিট বিক্রয়। আশা করি ক্লিয়ার। এরপরে যদি আমরা আরেকটা প্রশ্নে যাই, রিমঝিম এন্টারপ্রাইজের বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় মানে কই? নিট বিক্রয়ের পরের অংশটা। বিক্রিত পণ্যের ব্যয় প্রথমে কি লিখি আমরা? প্রারম্ভিক মজুত পণ্য। চলো আমরা প্রারম্ভিক মজুত পণ্য লিখি। প্রারম্ভিক মজুত পণ্য আমার কত টাকা ছিল? 30,000 টাকা ছিল। এখান থেকে হচ্ছে সাপ্লাইজের 500 টাকা ছিল না? সাপ্লাইজের 500 টাকা ছিল স্যার। এই যে বলছে না, প্রারম্ভিক মজুতের ভিতরে 500 টাকা সাপ্লাইজ ছিল। এই সাপ্লাইজটা প্রারম্ভিক মজুত থেকে আমরা কি করব? মাইনাস করে দেবো। তাহলে মাইনাস করে দাও। এই যে সাপ্লাইজ মজুত 500 টাকা বাদ দিলে প্রারম্ভিক মজুত কত হয়? 29,500 টাকা। কত টাকা হয়? 29,500 টাকা হয়। যেহেতু এটা খালি বিক্রিত পণ্যের ব্যয় বের করতেছি, তাই ঘরটা এরকম দুইটা ঘর, টাকা। এটা তো একসাথে আমরা বিশদায় বিবরণী করতেছি না, শুধু বিক্রিত পণ্যের ব্যয় বের করছি। এরপরে আমরা জানি কি বসে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গেলে? ক্রয় বসে। কি বসে? ক্রয় কত? 2,90,000 টাকা। আর ক্রয় ফেরত আসছিল কত? প্রশ্ন দেখো, ক্রয় ফেরত আসছিল 5,000 টাকা। আমরা দেখাই তোমাকে। এই যে ক্রয় কত? ক্রয় হচ্ছে 2,90,000, আর ক্রয় ফেরত কত? ওই যে 5,000 টাকা। ক্রেডিটেরটা হচ্ছে ক্রয় ফেরত, 5,000 টাকা মাইনাস দিব। এবং ক্রয় থেকে আরেকটা জিনিস মাইনাস দিব। কি মাইনাস দিব? ওই যে বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে, এটাও কি ক্রয় থেকে মাইনাস দিব। তাহলে এই যে দেখো, ক্রয় থেকে মাইনাস করা হয়েছে। কি ক্রয় থেকে ফেরত মাইনাস করছে, বিনামূল্যে পণ্য বিতরণ এটা মাইনাস করছে। লাস্টে যেটা থাকে এটাই কি? 2,79,000 টাকা। এটা কি? ক্রয়। এরপরে আর কি বসে আমরা জানি? আন্তঃপরিবহন। আমরা এখানে কিন্তু দেখলে বলতে পারবো কোনটা বিক্রিত পণ্যের ব্যয় বসে। প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, আন্তঃপরিবহন, আমদানি শুল্ক, এই কয়টাই কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় বসে, তাই না স্যার? এন্ট্রিগুলো দেখে বলে ফেলতে হবে কোনটা বসে। তাহলে এখন বুঝবে কোনটা? আমদানি শুল্ক, আন্তঃপরিবহন। আন্তঃপরিবহনের সাথে কোনো কথা আছে নিচে? আছে। ওই যে পরিবহন খরচ 3,000 টাকা বকেয়া আছে, তো বকেয়া থাকলে এটা যোগ করতে হবে। তো আমরা আন্তঃপরিবহনটা লিখবো। লেখার পরে ওই যে বকেয়াটা এটার সাথে কী করে দিব? যোগ করে দেবো। যে 3,000 টাকা যোগ করে দিয়েছে, যোগ করলে কত? 9,000 টাকা। তাহলে আন্তঃপরিবহন কত হবে? এরপর আরেকটা লিখবো আমদানি শুল্ক। আমদানি শুল্ক কত? 5,000 টাকা। অগ্রিম দেওয়া ছিল 1,000 টাকা। 1,000 টাকা কী করবো? মাইনাস করে দেবো। এই যে এখানে নিচে বলে দিচ্ছে অগ্রিম, 1,000 টাকা অগ্রিম। শুল্ক থেকে 1,000 টাকা আমরা কী করবো? বাদ দিব। তাহলে বাদ দেওয়ার পরে টোটাল হচ্ছে 4,000 টাকা। এখন আমরা সবগুলোর যোগ করব। সবগুলো যোগ করলে কত? 3,21,500 টাকা। এরপর লাস্টে ঠিক আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয়গুলো দেখে সমাপনী মজুত পণ্য কী করতে হয়? এই সমাপনী মজুত পণ্য আমরা 40,000 টাকা মাইনাস করে দেবো। 40,000 টাকা নিব না, কমটা নিব সবসময়। 40,000 টাকা মাইনাস করলে কত? 2,81,000 টাকা। আশা করি এটা বুঝতে পেরেছ। গ নম্বর প্রশ্ন আমাদেরকে কী বলছে স্যার বলেন তো? গ নম্বর প্রশ্ন হচ্ছে মোট মুনাফা ধরে। মোট মুনাফা কিন্তু আমাদের বের করতে হয়, এখন বের করতে হয় না। মোট মুনাফা 1,26,500 টাকা ধরে বিশদ আয় বিবরণী কী করো? প্রস্তুত করো। আচ্ছা, বিশদ আয় বিবরণী যদি আমরা প্রস্তুত করি, একটু লক্ষ্য করো।
বিশদায় বিবরণীতে কী কী থাকে? মোট মুনাফা যেহেতু বলে দিছে, এর পরের ধাপ কি? পরিচালন ব্যয়। পরের ধাপ হচ্ছে অন্যান্য আয়, পরের ধাপ হচ্ছে অন্যান্য ব্যয়, শেষ বিশদায় বিবরণী, পরে আসবে নিট মুনাফা। তার মানে আমাদের মোট মুনাফা কিন্তু ওরা বলে দিছে। মোট মুনাফা আমরা কেমনে বের করি? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে আমরা মোট মুনাফা বের করি, কিন্তু মোট মুনাফা তারা বলে দিয়েছে, তাহলে আমার আর বের করার দরকার নাই। তাহলে আমি আগে মোট মুনাফা লিখবো। মোট মুনাফাটা আমরা এখানে লিখি। আমরা লিখলাম যে প্রশ্নে প্রদত্ত মোট মুনাফা কত? এত টাকা। কত? 1,26,500 টাকা। এইখান থেকে আমরা এখন এরপরে স্টেপটা কি জানি? আমরা ঘরের সিরিয়ালে মোট মুনাফার পরে কি? পরিচালন ব্যয় বাদ, পরিচালন ব্যয়। এবার পরিচালন ব্যয় কোনগুলো একটু আমরা আগে বক্সে দেখি তো, কোনটা কোনটা হবে? বাট্টা হবে। বাট্টা কোন বাট্টাটা হবে? প্রদেয় বাট্টাটা। বেতন হবে, মণিহারি হবে, বিজ্ঞাপন হবে। এইগুলো হবে কোথায়? এগুলো পরিচালন ব্যয় বসবে। চলো পরিচালন ব্যয় এগুলো আমরা বসাই। তো প্রথমত যদি বসাই আমরা বাট্টা প্রদান, বাট্টা কত? প্রাপ্ত বাট্টা না, প্রাপ্ত বাট্টা হচ্ছে অন্যান্য আয়। তাহলে বাট্টা প্রদান কত টাকা? আমরা ওইখানে প্রশ্নটা দেখি তো একটু, কই বাট্টা কোথায়? এই যে বাট্টা কত? 7,000 এবং কত? 10,000। তাহলে প্রদান কোনটা হবে বলেন তো? 7,000 টাকা। কোনটা হবে? তাহলে 7,000 টাকা। এই যে বাট্টা প্রদান হচ্ছে 7,000 টাকা। এরপরে ছিল বেতন। বেতন আমার ছিল 54,000 টাকা। তো আমার বেতনটা দেওয়া ছিল 9 মাসের। এটা কিন্তু ইয়াতে দেওয়ার দরকার নাই, সমন্বয়ে দেওয়ার দরকার ছিল না, এটা সাইডে লিখে দিছে। বেতন কয় মাসের ছিল? তার মানে আমার 3 মাসের বকেয়া আছে। 3 মাসে কত টাকা আসবে? কীভাবে আসবে? কারণ 54কে যদি আমি 9 দিয়ে ভাগ করি কত হবে? 6,000 টাকা। তাহলে 3 মাস বকে, তাহলে 300 কত? 18,000 টাকা। এই 18,000 টাকা এখানে আমরা যোগ করবো। অনেকে এই জায়গাটা বুঝে না, এই জায়গাটা তো বুঝার দরকার নাই বা লেখারও দরকার নাই। তুমি জাস্ট কী করবে? যেখানে এই প্যাচগুলো দেখেছে এগুলো দেখার দরকার নাই। তুমি বেতন লিখবে কত? 54,000। জাস্ট লিখবে যুগ বকেয়া, যুগ বকেয়া কত? 18,000। তুমি তোমার মতো বের করো, এগুলো করার দরকার নেই। এগুলো দেখিয়ে দেয় আর কি, যে 9 দিয়ে ভাগ করছে, 3 দিয়ে গুণ করছে, তাহলে কত হচ্ছে টোটাল বেতন? 72,000 টাকা। কত টাকা? এরপরে আর কি আছে আমাদের? মণিহারি। মণিহারি কত? 4,000 টাকা। মণিহারি কিন্তু একটু লক্ষ্য করো, মণিহারি 4,000 টাকা। আর ইয়ে আছে না প্রারম্ভিক সাপ্লাই, যে মজুত পণ্য মানে ব্যবহৃত ছিল না, কত? 500। ওই 500 সে কার সাথে যোগ হবে? মণিহারির সাথে। এটা ওই লাইনে লিখে ফেলছে, তুমি চাইলে এইখানে লিখতে পারো 4,000। আর এখানে লিখবো কি? ওই যে ওইখানে যেটা ছিল প্রারম্ভিক মজুতে কি ছিল তোমার? ওইখানে সাপ্লাই, সেখানে কি হবে? যে অব্যবহৃত সাপ্লাই, অব্যবহৃত কি? মণিহারি। এইখান থেকে কি 500 টাকা। কত টাকা? 500 টাকা এখানে আসবে, কারণ এটাও সাপ্লাইজের টাকাটা আমরা প্রারম্ভিকে নিয়ে গেছিলাম। তো এই যে প্রারম্ভিক সাপ্লাইজ থেকে এনে আমরা এখানে লিখবো। তাহলে কথাটা কীভাবে লিখবো বলো তো? প্রথমে লিখবো মণিহারি, প্রথমে লিখবো কি? তাহলে এই 500 টাকা আমার এখানে যোগ করা বাকি ছিল, বকেয়া লিখে ফেলতে পারো, যোগ বকেয়া। তুমি কি লিখতে পারো? যোগ বকেয়া, এক কথাই। কারণ এটা তো অগ্রিম না, এটা মানে তোমার টাকাটা আমি ওরে দিয়ে ফেলছি। তাহলে তোমার হিসাবটা যখন করবো, ওর থেকে টাকাটা এনে তোমার সাথে যোগ করবো না, তাহলে যোগ বকেয়া দিলেই হবে। এখানে তো লিখছে যে প্রারম্ভিক সাপ্লাইজ হতে নোট এত, কাহিনী তোমার মনে নাও থাকতে পারে। তোমার এক কথা মণিহারি এত টাকা, আর আমার 500 টাকা যেহেতু প্রারম্ভিকে চলে গেছে, তাহলে বকেয়া কত? 500 টাকা। এনে যোগ করে 4,500 টাকা একসাথে তুমি লিখতে পারো। প্রথম করে যোগ করবা, দ্বিতীয় করে লিখবো 4,500 টাকা। ঠিক আছে? এরপরে বিজ্ঞাপন কত? বিজ্ঞাপন হচ্ছে 12,000 টাকা। এবার বিজ্ঞাপনের সাথে ওই যে বিনামূল্যে বিজ্ঞাপন, বিজ্ঞাপন আগেই ছিল 12,000 টাকা, আবার পণ্য দিয়ে দিচ্ছে কত? 6,000 টাকা। তাহলে বিজ্ঞাপন কি তোমার বাড়ছে না? তাহলে 6,000 টাকা এনে কি করবা? যোগ করবা। এটা কি বিজ্ঞাপনটা কি বুঝতে পেরেছো? প্রথমত আমার বিজ্ঞাপন আর বাজেট ছিল 12,000 টাকা। এরপরে কি করছি? আবার 6,000 টাকার মালও বিজ্ঞাপন দিচ্ছি। তাহলে বিজ্ঞাপনকে আমি বাড়াই ফেলছি না? তো বাড়াই ফেলার কারণে এটা কি করবো? আমরা যোগ করে দেবো। তাহলে 12,000 আর 6,000 টোটাল কত? 18,000 টাকা। আশা করি পরিচালন মুনাফা বেরিয়ে যাবে। তাহলে এইগুলো যদি সবগুলোর আমরা যোগ করি, যোগ করলে কত? 1,01,500 টাকা। আর উপরে আমার মোট মুনাফা কত ছিল? 1,26,500 টাকা। তো এটা থেকে যদি আমরা এটারে বিয়োগ করি, বিয়োগ করলে আসবে কত? 25,000 টাকা আসবে। এরপরে যে কাজটা করব আমরা, অন্যান্য আয়। এরপরে কাজটা কি? অন্যান্য। তো অন্যান্য আয়ে তুমি যাও, অন্যান্য আয়ে কী কী আছে? একমাত্র প্রাপ্ত বাট্টাটা কি আছে? ওই যে আমাদের বাট্টা ছিল না, বাট্টা কি ছিল? একটা ছিল কত? 7,000। আর একটা ছিল কি? যেটা ক্রেডিটে এটা প্রাপ্ত আছে, এটা ডেবিট, এটা কি? প্রদান। প্রদানটা তো পরিচালন ব্যয়ে বসছে, আর এই ক্রেডিটেরটা কী হবে? অন্যান্য আয়। মানে এটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। এটা কি বাট্টা? প্রাপ্ত বাট্টা। তো প্রাপ্ত বাট্টা, এখানে কোনো অন্যান্য ব্যয় আছে? দেখো তো, আমরা যদি সবগুলো দিকে তাকাই, এখানে কোনো অন্যান্য ব্যয় নাই। এরপরে আমরা যদি এখানে তাকাই, এখানে কোনো কিছু বাদ পড়ছে? দেখো তো, আমি সমমান্য মজুত পণ্য লিখছি, প্রারম্ভিক এটাও নিছি,
ক্রেতা 6,000 টাকা বিনামূল্যে পণ্য বোতল এটাও নিছি, পরিবহন খরচটা নিছি, শুল্ক বাবদ 1,000 টাকা কী ছিল অগ্রিম, এটা তো নিয়ে ওইখানে অ্যাড করছি বিক্রিত পণ্যের ব্যয়, এটা তো আর পরিচালন ব্যয়ে আসবে না, অন্যান্য আয়ও আসবে না, অন্যান্য ব্যয়েও আসবে না। কথা ঠিক আছে? তাহলে এখানে আর কিছু নাই। কথা ঠিক আছে স্যার? বুঝছেন? দ্যাটস ইট। আমাদের নিট মুনাফা বেরিয়ে গেল কত টাকা? তো এখানে বিক্রিত পণ্যের ব্যয় এত টাকা, এটা থেকে যদি এটা মাইনাস করে কত 25,000 টাকা, আর অন্য নাই কত 10,000 টাকা, যোগ করলে কত 35,000 টাকা হচ্ছে আমার নিট মুনাফা। 35,000 টাকা হচ্ছে আমার নিট মুনাফা। বিষয়টা কি বুঝতে পেরেছো? শেষ সৃজনশীলটা।